এই দলগুলি এটা যুব দলের। আমি কোনো যাবি না, আমি খুশি আছি। www.albertj.afghanistan.news.com। আচ্ছা, এটা পরিচালনা করে কি? এটা অটোমেটিক পরিচালনা হয়, এটা আমাকে ক্যান্টনমেন্ট থেকে দিয়ে গেছে। নিজে আত্মগোপনে যাইতে পারি না। কেন যান সাইড কদিন থাকতে পারেন, যান না আসেন, ওই নাটক করে বলিয়েন না আমাদেরকে। ভাই আমরা কিন্তু পুরানা ফেলে আপনাদের এখানে আর ইন্টারভিউ আমি দেবো না। হ্যাঁ, ভুক্তভোগী যারা আছে তারাও আপনাদের এখানে আর কোনো ইয়াতে আসবে না। দেখেন, আজকে প্রকাশ পেয়েছে পাকিস্তানের সাথে সেই সংঘাতে ভারতের 250 সেনা নিহত। এই তথ্য কি তারা আগে জানতো না? জানতো, কিন্তু প্রকাশ করেনি। তারপরে তাদের যে যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, এই খবর কি তারা জানতো না? জানতো, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু তারা প্রকাশ করছে। প্রত্যেক প্রোগ্রামে থাকবে। আমি পুলিশে ছিলাম, আমি পুলিশ সদস্য ছিলাম। আমি তো কেন আমি ভাড়া খাটতে যাবো কেন? আমি কিছু দাবি দেওয়া নিয়ে আসছি আপনাদের। অবশ্যই থাকবে। ডিআরবি আবু সাইদ নামের হত্যার বিচার আমরা চাই। আমরা আগেও বলছি, এখনো বলতেছি, বুঝতে পারছেন? তাহলে এখন চলেন যান। এরপর থেকে এখন পর্যন্ত আমার বাবাকে আমরা পাই নাই। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গিয়েছি, তারপর আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যে জাহাঙ্গীর আলম স্যার চৌধুরী আছেন ওনার কাছেও গেছি। আমরা কোনো এটার কোনো পাইতেছি না, এখনো কুল কিনার পাই না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে রাজনৈতিক প্রাঙ্গণে অনেক আলোচিত এবং ভাইরাল কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, তাই আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। চলুন এবারে আমরা মূল ভিডিও বা এক এক করে ভিডিও ফুটেজ দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে কেন আসলে এটা আপনি জানেন না? না, টাকা পয়সা দেবে আগামীতে ফাঁসির দাবিতে না, ভাড়ায় থাকি না। কোন দল করে? এই দলগুলি। এটা কোন দলের প্রোগ্রাম? এটা যুব দলের। আমি কোনো যাবি না, আমি খুশি আছি। এটা কি? www.albertj.afghanistan.news.com। আচ্ছা, এটা পরিচালনা করে কি? এটা অটোমেটিক পরিচালনা হয়, এটা আমাকে ক্যান্টনমেন্ট থেকে দিয়ে গেছে। মনে তো বুঝতে পারিনি। বলতে পারেন না? না, কিসের কতক্ষণের জন্য এনেছে? কয় ঘন্টার জন্য এনেছে? 3 ঘন্টা। আমাদের কি কোনো টাকা পয়সা না, দেয়নি, এখন দেবে। দেবে আগামীতে। এখানে কেন আসলে এটা আপনি জানেন না? না, আপনি কিসের দাবিতে এসেছেন? আইসি এখন ভাই বেড়াদের মিছিল থেকে আইসি। ভাই ব্রাদারের মিছিল? হ্যাঁ। কিসের মিছিল? এই যে এই মিছিল, ওই যে আবু সাইদেরই আমি লিয়েছে ভাই, এমনি আইসি, আমরা রিস্কে চালাই। কোন দল করে? এই দলগুলি। কোন দলের প্রোগ্রাম এটা বলেন তো? এটা কোন দলের প্রোগ্রাম? এটা যুব দলের। আমরা লগে জানেন না? আবু সাইদ হত্যার বিচারের জন্য। আমি কোনো যাবি না, আমি খুশি আছি। এই যে হাতে ব্যানারটা কিসের? বিআর পার্টি। আমি বিএনপি করি, বিএনপি পার্টি। আমি বললাম আমি প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন রুম থেকে এসেছি। আপনি কোন জায়গার সাংবাদিক? আমি এই ওয়েবসাইটটির সাংবাদিক। এটা কি? www.albertj.afghanistan.news.com। আচ্ছা, এটা পরিচালনা করে কি? এটা অটোমেটিক পরিচালনা হয়, এটা আমাকে ক্যান্টনমেন্ট থেকে দিয়ে গেছে। অটোমেটিক চলে? অটোমেটিকই কোন চলে। ক্যান্টনমেন্ট থেকে দিয়েছে? ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দিয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দিয়েছে। কারণ তো কিছুই না, আমাদের যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কেন ভাড়া করে আসবে? আমরা খুনি হাসিনার সময়কালে আমরা চাকরি হারিয়েছি, অনেক কিছু। আমি পুলিশে ছিলাম, প্রত্যেক প্রোগ্রামে থাকবে। আমি পুলিশে ছিলাম, আমি পুলিশ সদস্য ছিলাম। আমি তো কেন আমি ভাড়া খাটতে যাবো কেন? আমি কিছু দাবি দেওয়া নিয়ে আসছি আপনাদের। প্রত্যেক প্রোগ্রামে দাবি দেওয়া থাকে। অবশ্যই থাকবে। ডিআরবি আবু সাইদ নামের হত্যার বিচার আমরা চাই। আমরা আগেও বলছি, এখনো বলতেছি, বুঝতে পারছেন? তাহলে এখন চলেন যান। এই পরিবারগুলোর এমন আক্ষেপ একদিনে তৈরি হয়নি। গুমের শিকার স্বজনদের খোঁজে টানা আন্দোলন করেও সাড়া পাননি। কখনো প্রধান উপদেষ্টার কার্যালয়, কখনো সেনা সদর দপ্তর, আবার কখনো বিশেষ ট্রাইব্যুনাল, বাদ রাখেননি কোনো জায়গা। ভুক্তভোগী পরিবারগুলোর নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বেল্লাল হোসেন। বাংলাদেশ গুম পরিবার নামে সংগঠন তৈরি করে হয়েছেন এর প্রধান সমন্বয়ক। তবে কোনো স্বজন নয়, তার দাবি তিনি নিজেই গুমের শিকার হয়েছিলেন। 10/10/2016 ইংরেজি তারিখ 12টা
25 মিনিটে কল্যাণপুর এসবি কাউন্টার সামনে রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে থেকে আমাকে 10-15 জন লোক একটা হাইস গাড়ি করে এসে আমারে আপনার দিনের বেলায় উঠে নিয়ে চলে যায়। বেলাল হোসেনের দাবি, টানা 32 দিন তাকে র্যাবের একটি গোপন বন্দিশালায় আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। 10 কোটি টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেও সেই সময়কার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে। যখন রাত জিচি ফোকা ডাক দিত, মনে হয় যে তখন রাত, তখন যখন তারা চলে যায় আমরা জানি তাকে এখন মেরে ফেলবে, তখন সে আসলে যখন বলে যায় যে খোদাহাফেজ ভাই, আমরা চলে গেলাম, তোমাদেরকে বিচারেন, এই যে কষ্টের জায়গাগুলো আসলে খুব খারাপ লাগে। আসলে ওই স্মৃতিগুলো মনে পড়ে। এমন হতে পারে আমার পাশে রুমে যে ছিল ওটাও তার ভাই, এমনও হতে পারে আমার পাশে যে রুম ছিল এটা তার বাবা হতে পারে। ওই তাদের আমার জায়গা কোথায়, ওই তাদেরকে নিয়ে আমার উদ্দেশ্য যে তাদের জায়গাটা থেকে যদি আমি একটু যদি মনে করি কাউকে যদি আইনের আওতায় এনে ন্যায় বিচারের মাধ্যমে যদি বিচারটা পাই, আমার আত্মাটা শান্তি পাবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের 3টি অভিযোগ দাখিল করেন বেলাল হোসেন, 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে। সবশেষ মিরপুর মডেল থানায় একটি মামলাও দায়ের করেন। বিস্ময়ের ব্যাপার হল, বেলাল হোসেনের গুমের নেপথ্য কারণ ব্যবসায়িক দ্বন্দ্ব হলেও তার মামলার 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন এমনটা করলেন, উত্তর জানতে বেলাল হোসেনকে আমরা অফিসে আমন্ত্রণ জানাই। এগুলো সব তো আপনার পয়সার বিনিময় হয়েছে, সবগুলো রিপোর্ট তদন্ত হয়েছে পয়সার বিনিময়। শুরুটা ভালোই ছিল, কিন্তু গুমের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন করতেই তিনি উত্তেজিত হয়ে উঠলেন। এই অপহরণের মামলা কয়বার করছেন? আপনি একবার করছেন, আপনার স্ত্রী একবার? না, আমার স্ত্রী যেটা করছিল সেটা তো অপহরণের মামলা। আমার স্ত্রী যে মামলাটা করছিল সেই মামলাটা তখন তো মামলাটা অলরেডি আমরা বাসা বাড়ি থুয়ে আমরা তো পালিয়ে গেছি। তদন্ত রিপোর্ট এগুলো বোকা আছে, এগুলো আওয়ামী লীগ সরকার বানানো তদন্ত রিপোর্ট। একটা জায়গায় বলছেন 1 মাস 10 দিন আপনি কোথায় অপহরণ ছিলেন, কোথায়? আজকে বলেন 1 মাস 2 দিন। আমার সব জায়গায় 1 মাস 2 দিন লেখা আছে। 1 মাস 2 দিন, 1 মাস 10 দিন কোথাও, ওইটাও অন্য জায়গায় কোথাও যারা শিল্প প্রাণ হইতে পারে, কিন্তু আমরা 1 মাস 2 দিন সব জায়গায়, আমার সব জায়গায় 1 মাস 2 দিন লেখা আছে। তাইলে নিজে আত্মগোপনে যাইতে পারি না? হ্যাঁ, যান চাই কদিন থাকতে পারেন, যান না, আসেন। ওই নাটক করে বলিয়েন না আমাদেরকে ভাই, আমরা কিন্তু পুরানা ফেলে আর। আপনিও কথা বলতেছেন আওয়ামী লীগের লেভেলে, আপনাদের এখানে আর ইন্টারভিউ আমি দেবো না। হ্যাঁ, ভুক্তভোগী যারা আছে তারাও আপনাদের এখানে আর কোনো ইয়াতে আসবে না। উত্তেজনার মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। আরে দাঁড়ান, আপনি আমাকে হ্যারাসমেন্ট করতেছেন কেন? আমি বুঝলাম না একটা জিনিস। আপনি লিগ্যাল একটা মানুষকে আইনি আপনি এইভাবে হ্যারাসমেন্ট করতেছেন? আমি আসেন। বেলাল হোসেনের এমন আচরণে আমরাও কিছুটা বিব্রত হই, কিন্তু তিনি কোনোভাবেই থামছিলেন না। আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি খবর সামনে এসছে যেটি অপ্রকাশিত, আস্তে আস্তে বের হচ্ছে সবকিছু। সেটি হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে 2 থেকে 3 দিনের যুদ্ধ হয়েছে। সেটি 12 দিনের যুদ্ধ ছিল না ইরান ইসরায়েলের মতো, কিন্তু ভারত এটি বেশ বগল বাজাচ্ছিল যে তাদের ব্যাপক বিজয় হয়েছে। অপারেশন সিঁদুর রীতিমতো বিজয় উল্লাস, যে পাকিস্তান শেষ হয়ে গেছে, পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলি তারা মিশিয়ে দিয়েছে এবং পাকিস্তান আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু বাস্তবে কি? বাস্তবে ঘটনাটা অন্যরকম। দেখেন, আজকে প্রকাশ পেয়েছে পাকিস্তানের সাথে সেই সংঘাতে ভারতের 250 সেনা নিহত। এই তথ্য কি তারা আগে জানতো না? জানতো, কিন্তু প্রকাশ করেনি। তারপরে তাদের যে যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, এই খবর কি তারা জানতো না? জানতো, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু তারা প্রকাশ করছে। যেমন কালকে তাদের ডেপুটি সেনাপ্রধান কি বলছেন যে ভারতকে 3টা পক্ষের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। সরাসরি যুদ্ধ ছিল পাকিস্তানের সঙ্গে, কিন্তু পেছনে ছিল চীন এবং তুরস্ক। তার মানে হচ্ছে যে এখানে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটাকে তারা এখন যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে যে কি করবে ভারতের বিরুদ্ধে তো এত বড় 3টা দেশ যদি যুদ্ধ করে তাহলে তারা কিভাবে পারবে। তো এখন দেখেন ক্ষয়ক্ষতির এটা সামনে আসছে, এবং ভারতের সেই যুদ্ধ বিমানগুলো, যেখানে ফ্রান্সের তৈরির রাফাল যুদ্ধ বিমান বিশ্বের এখন পর্যন্ত সর্বাধুনিক অত্যাধুনিক যুদ্ধ বিমান, 3টা, একটা না, 2টা না, 3টা যুদ্ধ বিমান সহ 6টা যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এবং ওই যুদ্ধ বিমানগুলো কিন্তু সীমানা ক্রস করে পাকিস্তানের ভেতরে ঢুকতে পারেনি। তার আগেই C-400 চীনা তৈরি C-400 দিয়ে সেগুলো তারা ভূপাতিত করছে।
ভূপাতিত করার পরে যেটা হয়েছে, চীনের এই যুদ্ধ বিমানগুলোর যেই মানে শেয়ার বাজার, আন্তর্জাতিক শেয়ার বাজার ওদের কোম্পানির, সেটা বেড়ে গেছে। অন্যদিকে তাদের যে রাফাল যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি, তাদের শেয়ার কিন্তু নিচে নেমে গেছে। কতখানি প্রভাব পড়ছে দেখেন আন্তর্জাতিক অঙ্গনে, এবং 6টা যুদ্ধ বিমান হারাইছে। এখন যেটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার, যে 250 সেনা, তার আগে কিন্তু তারা বলছিল যে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। কি ক্ষয়ক্ষতি হয়েছে তার কিন্তু এনে দেখা গেছে যে পাকিস্তানের ভেতরে কিছু মাদ্রাসা, মসজিদ, লাইব্রেরি, শিক্ষা প্রতিষ্ঠান এইগুলো ধ্বংস হয়েছে। কোথায় সন্ত্রাসী? পাকিস্তান সন্ত্রাসবাদ কেন পুষবে? পাকিস্তান সন্ত্রাসবাদ পুষে কি মানে নিজেরা মারা যাবে? পাকিস্তান গভর্নমেন্ট এই সন্ত্রাসবাদ, যারা জঙ্গি বা সন্ত্রাসী বলা হচ্ছে, তাদেরকে যে পৃষ্ঠপোষকতা দেবে, তো এরাই তো পরে তাদের দিকে মানে বন্দুক ধরবে। কিছুদিন আগে মানে গত পরশুদিন সম্ভবত ভারত সমর্থিত কত 30 জন সন্ত্রাসীকে পাকিস্তান সেনাবাহিনী গুলি করে মারছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।